আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি পদার্থ বিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। তোমরা যারা এইচএসসি 2027 এবং 2028 সালের ক্যান্ডিডেট আছো তাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ খুব শীঘ্রই বুঝতে পারবা। তোমাদের এই প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা এবং ফাইনালি পরীক্ষায় সবগুলো কমন পাবো ইনশাআল্লাহ। আমি এই তরঙ্গ থেকে 10টা এবং শব্দ থেকে 10টা, এই 10টা 20টা সংজ্ঞা নিয়ে কথা বলবো। এই 20টার মধ্যে ইনশাআল্লাহ তুমি কমন পাবা, 100% পাবা। কেমন কমন পাবা দেখো, যে সকল সংজ্ঞা পাবা, এক ক জ্ঞানমূলক, খ অনুধাবন, এবং এই যে এসকিউ বা শর্ট কোশ্চেন সেটাও কমন পাবা। এমসিকিউ এর যেগুলো আমাদের জ্ঞানমূলক আছে সেটা কমন পাবা। এই 4টা কোশ্চেন তুমি যখন সুন্দর করে বুঝবা, বুঝার পর তুমি দেখবা যে তোমার বোর্ড বইয়ের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। এরপরে বোর্ড প্রশ্ন যেগুলো পরীক্ষায় বিগত সালে পড়েছে সেটার ক খ পারবা, শর্ট কোশ্চেন পারবা, এবং ফাইনালি তোমার স্কুল কোশ্চেন যেগুলো হার্ড অপেক্ষাকৃত সেগুলো পারবা। এবং তুমি সেটা মিলিয়ে নিবা এই তোমার প্রি টেস্ট পরীক্ষায়। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করি আজকে। তো তরঙ্গ, তরঙ্গ কাকে বলে? তুমি তরঙ্গ অলরেডি চেনো এবং জানো, বাট জানো না যে এটাই তরঙ্গ। আচ্ছা, গল্প করি একটু। কেমন গল্পটা? যে তুমি মনে করো যে একটা পুকুরে স্থির পানি আছে, তো পুকুরে ঢিল মারলে কি হয় গো? তো পানিটা দেখবে যে কি কাঁপতে থাকে বা ঢেউ সৃষ্টি হয়, একবার উঠে একবার নামে। ঠিক আছে, তার মানে এটা পুকুরে ঢিল মারা, এটা বইয়ে উদাহরণ আছে। এবার বাস্তব থেকে আমি কিছু বলি। তুমি দেখো একটা কয়েন যখন নিবা, নিয়ে এভাবে যদি মারো, তো এই কয়েনটা দেখবা কি একসময় ঘুরতে ঘুরতে কাঁপতে কাঁপতে কি স্থির হবে, এবং স্থির হওয়ার আগে শেষখানটাতে অনেক কাঁপবে, একটা সাউন্ড হবে। ঠিক আছে, কম্পন ছাড়া কিন্তু সাউন্ডের আবার সাউন্ড হয় না। এরপরে তুমি যদি খেয়াল করো যে একটা কাঁসার বাটি, খাস করে এক প্রান্তে মারবা আর এক প্রান্তে এভাবে এভাবে কি কাঁপতে থাকবে, দুই প্রান্ত। তার মানে একটা সময় সামনে একটা সময় পিছনে অনবরত ঝুঁকতে থাকবে। আর একটা যদি বলি, তুমি একটা রশি কল্পনা করো, একটা রশিকে যদি তুমি ছাদের উপর থেকে এভাবে দোলাতে থাকো, তো এই রশিটা দেখবে কি এভাবে এভাবে কাঁপতে থাকবে, ঠিক অ্যাজ লাইক সাপের মতো। হ্যাঁ, তো এটাও কি তরঙ্গ। তাহলে সবগুলোই তরঙ্গ। একটা পর্যায়ে একটা পিছনে, একটা তো পর্যায়ে একটা সামনে, একটা পর্যায়ে উপরে, একটা পর্যায়ে নিচে, এভাবে উঠানামা করবে। তো একটু দেখি। হ্যাঁ, তো দেখো, যেটা দেখবো যে প্রথমেই তরঙ্গ, মনে করো যে এটা একটা স্থির অবস্থার পানি। এদিকে একটা দিলাম। ঠিক আছে, এখন তো এখান থেকে তোমার একটা এখানে ঢিল মারলা, পানির এখানে ঢিল মারলো, তাহলে পানিটা দেখা যাচ্ছে একবার প্রথমে উপরে উঠলো, আবার নিচে আসলো, আবার উপরে উঠলো, আবার নিচে আসলো। ঠিক এভাবে তোমার উপর নিচ করতে থাকবে। থাকবে না? থাকবে না? থাকবে। তাহলে এটাই কিন্তু একটা তরঙ্গ। তাহলে তরঙ্গটা কি? যে একটা পুকুরে ঢিল মারার পর এটা একটা পর্যায়ে উপরে, একটা পর্যায়ে নিচে আসছে। এই যে একটা পর্যায়ে উপর আর নিচে, এই জন্য এটাকে আমরা বলবো পর্যাবৃত্ত। উপরে উঠা আর নিচে নামা, এটার নাম হলো আন্দোলন বা কম্পন। ঠিক আছে, তো এই কম্পন বা আন্দোলন, তাহলে একটা পর্যায়ে উপরে, একটা পর্যায়ে নিচে, এই কথাটি যদি মনে হয় তাহলে পারবা। এবার আর একটা জিনিস বুঝো, যে পুকুরে দেখো এখানে করে তুমি একটা থেকে একটা নির্দিষ্ট জায়গাতে তুমি ঢিল মেরেছিলে, এই নির্দিষ্ট জায়গার এই পানিটা কি করেছে, পার্শ্ববর্তী পানির যে কণাটা সেটাকে শক্তি দিয়েছে। এই শক্তির পর এ তোমার কি পাশেরটাকে আর একটা দেশে, এভাবে দিতে দিতে পর্যায়ক্রমে এক সময় কি এই ঢেউটা পুকুরের এক কিনারায় পৌঁছে যায়, বা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে যায়। তার মানে একটা কণা আর একটা কণাকে কি দিচ্ছে? তথ্য আর শক্তি। কি কি? তথ্য আর শক্তি। এই কথাটি যদি তুমি বুঝে থাকো তাহলে তরঙ্গ কাকে বলে পারবা। তাহলে একটু সুন্দর করে সংজ্ঞা আকারে লিখে, হ্যাঁ, যে তরঙ্গ কাকে বলে। তাহলে ফার্স্ট যে এক, এ হলো তরঙ্গ। তাহলে তরঙ্গ হলো যে পর্যাবৃত্ত আন্দোলন। পর্যাবৃত্ত কেন? কারণ একটা পর্যায় উপরে, একটা পর্যায় নিচে, একটা নির্দিষ্ট সময় পর পর। তাহলে যে পর্যাবৃত্ত আন্দোলন, আন্দোলন কি? এই যে কম্পন। হ্যাঁ, তো কম্পনটাকে আমরা বলছি কি আন্দোলন। তাহলে যে পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমের, এ হলো জড় মাধ্যমের এক স্থান হতে, এক স্থান হতে অন্য স্থানে কি কি দিয়েছিল? তথ্য ও শক্তি, তথ্য ও শক্তি সঞ্চারণ করে, তথ্য শক্তি সঞ্চারণ করে, তাকে তরঙ্গ বলে। কি ক্লিয়ার?
আবার বলছি, তাহলে যে পর্যাবৃত্ত আন্দোলন, পর্যাবৃত্ত মানে একটা পর্যায়ে উপরে একটা পর্যায়ে নিচে, আন্দোলন বলতে কি কম্পন, জড় মাধ্যমে, সেটা কি কাঁচা থালি যাই বলো সবগুলো জড় মাধ্যমের এক স্থান হতে একটা বিন্দু হতে আরেক বিন্দু হতে। হ্যাঁ, কি কি দিয়েছিল? তথ্য শক্তি সঞ্চালন করে, এই জন্য একে কি বলেছিলাম আমরা? তরঙ্গ। এখন তরঙ্গটা কয় ধরনের? তাহলে তরঙ্গ হলো দুই প্রকার, একটা হলো তোমার অনুপ্রস্থ তরঙ্গ এইটা, আর একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? দেখো এটা হলো কি সাম্য অবস্থা, এটার নাম সাম্য অবস্থা, একটু পরে আবার বুঝবো আমরা। আর এদিক থেকে এদিকে তোমার যাচ্ছে, এটা কি তরঙ্গের দিক বা কম্পনের দিক, এ হলো তরঙ্গের দিক, ঠিক আছে। আর এই কণাটা যদি এখানে না থাকে এখানেও থাকতে পারতো, সবগুলোতে কি এর মধ্যে কি কোটি কোটি কণা নাই? এটা পানি তুমি কি কল্পনা করো তো, হাজার হাজার কণা, কোটি কোটি কণা। তাহলে এই কণাগুলো একবার উপরে একবার নিচে, কণাগুলো কিন্তু এক স্থান হতে অন্য স্থান যায় না, কণাগুলো এই শুধু উপর আর নিচে উঠানামা করে, ঠিক আছে। তো খেয়াল করি, তাহলে এই কণাটার আপস অ্যান্ড ডাউনটাই হলো কি আমাদের পর্যাবৃত্ত আন্দোলন। তো তরঙ্গের দিক হলো এই দিক, তো এই তরঙ্গের দিকের সাথে এই কণাটা যখন আপস অ্যান্ড ডাউন করে তখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণ উৎপন্নটাই হলো তোমার অনুপ্রস্থ তরঙ্গ। কি? অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? আচ্ছা, অনুপ্রস্থ তরঙ্গ তরঙ্গের মধ্যে, তাহলে এবার সংজ্ঞাটা হবে যে তরঙ্গে, যে তরঙ্গে, তাহলে যে তরঙ্গ তরঙ্গের দিকের সাথে 90 ডিগ্রি কোণে কম্পিত হয় তাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। আমি আবার বলছি, কোনো তরঙ্গ স্থিত কণা তরঙ্গ দিকের সাথে 90 ডিগ্রি কোণে কম্পিত হলে বা আড়াআড়ি ভাবে কম্পিত হলে অথবা লম্বিক ভাবে কম্পিত হলে তাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। এবং অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? তাহলে এটা কত ডিগ্রি কোণে কম্পিত হবে? 90 ডিগ্রি। আর অনুদৈর্ঘ্য কম্পনটা হবে এটা সমান্তরালে, সমান্তরালে মানে কত? 0 ডিগ্রি। তাহলে যে তরঙ্গে কোনো তরঙ্গ স্থিত কণা তরঙ্গের দিকের সাথে সমান্তরালে কম্পিত হয় তাকে বলবো আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমি আবার বলছি, তাহলে যে পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানের তথ্য শক্তি সঞ্চারণ করে তাকে বলা হয় তরঙ্গ। তরঙ্গ দুই ধরনের, একটা অনুপ্রস্থ একটা অনুদৈর্ঘ্য। অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? তাহলে যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে 90 ডিগ্রি কোণে কম্পিত হয় তাকে হলো অনুপ্রস্থ তরঙ্গ বলে। আর যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে সমান্তরালে কম্পিত হয়, জাস্ট 90 ডিগ্রির জায়গাতে সমান্তরালে বলে দেবো, তাহলে হ্যাঁ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই তরঙ্গটা আর একটা যদি দেখি আমরা, যান্ত্রিক তরঙ্গ আছে একটা, আর একটা হলো তাড়িৎ চুম্বক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ কোনটা? তাহলে যে তরঙ্গ সঞ্চারণের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কি কি মাধ্যম? তাহলে মাধ্যমের প্রয়োজন হয় আর এখানে মাধ্যমের প্রয়োজন নাই, দুইটা কথা ব্যাস, তাহলে হ্যাঁ। তাহলে যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? তাহলে যে তরঙ্গ সঞ্চারণের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। আর যে তরঙ্গ সঞ্চারণের জন্য মাধ্যমের প্রয়োজন নাই তাকে বলা হয় তাড়িৎ চুম্বক তরঙ্গ। ক্লিয়ার? পোজ করে না হয় আবার দেখে নিব, ঠিক আছে। এখন দেখো, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি আছে। কি আছে? পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, দশা, বিস্তার, তরঙ্গ বেগ, এই সবগুলোই করবো আমরা। তো যেটা আগে ছিলাম একটু আগে ওইটা আর একবার একটু আগে ফেলি। হ্যাঁ, এই হলো এটা, ঠিক আছে, ওকে, এখানে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। খেয়াল করে, তো এই যে তরঙ্গটা আমাদের এভাবে কাঁপছিল, তাই না? একটা সময় উপরে একটা সময় নিচে, ওকে, এইটা। তো এইখানটা ছিল তরঙ্গের দিক, এটা কি গো? তরঙ্গের এইটা, এদিকে তরঙ্গের দিক। আচ্ছা, এখানে আমরা ঢিলটা মেরেছিলাম মনে করো, এরপরে এটা কি উপরে উঠেছিল আবার নিচে এসে আবার এখানে, এই যে এই পর্যন্ত একবার উপরে যে আবার এই পর্যন্ত আসাটাই হলো পূর্ণ স্পন্দন। যদি এটা ক্লিয়ার না হয়, মনে করো একটা সরল দোলক এখানে বা একটা দোলনা, তো তোমরা দোলনাটা কি করো? এখান থেকে ঝুলু দাও, তাই না? দোলাতে থাকো, আবার পুনরায় এখানে ফিরে আসে, তো একবার যাবে আবার ফিরে আসবে, ফিরে আসাটা হলো পূর্ণ দোলন। এটার নাম কি? পূর্ণ দোলন। আর ঠিক একটা সময় উপরে উঠে আবার ওই পর্যন্ত আসাটার নাম হলো পূর্ণ স্পন্দন। এখন যদি সংজ্ঞা আকারে বলি আমি, পূর্ণ স্পন্দন কাকে বলে?
তো এই ওয়ার্ডটা মনে রাখবা, হ্যাঁ, কোন ওয়ার্ডটা, যে কোন তরঙ্গ স্থিত কণা, তরঙ্গ স্থিত, এই কথাটা আমি প্রত্যেকবারই বলবো, এই জন্য এই কথাটা লিখে ফেললাম। তরঙ্গ স্থিত কণা বলতে কি, তরঙ্গের মানে তরঙ্গের উপরে অবস্থিত কোনো কণা, সেটার নামই হলো তরঙ্গ স্থিত কণা। তাহলে কোন তরঙ্গ স্থিত কণা একটি নির্দিষ্ট বিন্দু হতে যাত্রা শুরু করে একই দিক হতে নির্দিষ্ট ওই সেম বিন্দুতে ফিরে আসলে তাকে পূর্ণ স্পন্দন বলে। যেটা পরীক্ষার খাতায় লিখবা ওভাবে বলছে, কোন তরঙ্গ স্থিত কণা একটি বিন্দু হতে যাত্রা শুরু করে একই দিক হতে ওই বিন্দুতে ফিরে আসলে তাকে পূর্ণ স্পন্দন বলে। কি ক্লিয়ার? তার মানে পূর্ণ স্পন্দন তোমার ঠিক এই অংশটুকু, এখান থেকে এদিকে, ঠিক আছে? এই অংশটুকুর নাম কি? একটা পূর্ণ স্পন্দন। একবার উপরে হবে, একবার নিচে, পুরোটা মিলিয়ে একটা পূর্ণ স্পন্দন। যদি পূর্ণ স্পন্দন বুঝে নাও, ট্রাস্ট মি, এটি তোমাকে আর 1 মিনিট লাগবে মুখস্থ করতে, পেরে নেবা। তাহলে আবার বলছি আমি, কোন তরঙ্গ স্থিত কণা একটি নির্দিষ্ট বিন্দু হতে যাত্রা করে একই দিক হতে আবার ওই বিন্দুতে ফিরে আসবে, দেখো এখানে যেটাতে ছিল এখানে সেটাতে আছে, তাকে আমরা বলছি পূর্ণ স্পন্দন। এরপরে আসি পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে? খুব মজা। এই যে একটা এখান থেকে এখান পর্যন্ত কয়টা স্পন্দন হলো? একটি পূর্ণ স্পন্দন, নাকি গো? তো একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। ম্যাথে দেখবো আমরা, হ্যাঁ। তাহলে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। আবার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করলে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আবার বলছি, একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে দূরত্ব অতিক্রম করে সেটার নাম কি? তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আসি কম্পাঙ্ক। কম্পাঙ্ক কথাটা মনে রাখবে যে কম্পাঙ্ক এর যে 1/t। তো 1 সেকেন্ডে একটি তরঙ্গ স্থিত কোনো কণায় 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে তাকে আমরা বলবো কম্পাঙ্ক। এখন মনে করে 1 সেকেন্ডে একটা 20 হার্টজ বা 20 বার কম্পন হলো, ঠিক আছে না? তাহলে আর কম্পাঙ্ক কত? 20 হার্টজ। 1 সেকেন্ডে যদি 20 বার হয়, 1 সেকেন্ডে যদি 30 বার হয়, তাহলে 30 হার্টজ। তাহলে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক ডিপেন্ড করছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন হবে। সংজ্ঞা আকারে যদি লেখো ইজিলি, যে 1 সেকেন্ড কোনো তরঙ্গ স্থিত কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে তাকে বলা হয় কম্পাঙ্ক। ওকে, এরপরে আসি দশা। দশা কাকে বলে? তো দশাটা খুব সহজ, তো এইখানটি মিশিয়ে দিই। ওকে, খুশ পুরোটাই। আচ্ছা, এই তরঙ্গ স্থিত কণা অনেকগুলো আছে না? প্রত্যেক জায়গাতে একটা একটা করে কণা আছে না? নাই, অনেক কণা আছে। এই তরঙ্গ স্থিত সকল কণায় এক একটা কি? দশা। তাহলে দশার সংজ্ঞাটা এরকম, যে তরঙ্গ স্থিত কণার যে কোনো মুহূর্তের সামগ্রিক অবস্থাকে আমরা বলবো দশা। আবার বলছি, তরঙ্গ স্থিত কণার যে কোনো মুহূর্তের অবস্থানকে বলবো দশা। তরঙ্গ স্থিত কোনো কণার যে কোনো মুহূর্তের অবস্থান হলো এক একটি দশা। দশাটা প্রচুর পড়ে। এরপরে আসে কি? বিস্তার। তো বিস্তার কাকে বলে? তো বিস্তারটা একটু বুঝো। এই যে ধরো এটার নাম কি বলেছিলাম একটু আগে? সাম্য অবস্থা। হ্যাঁ, এই হলো সাম্য অবস্থা। তো এই সাম্য অবস্থা থেকে এই যে কোনো দিকে, এটা যদি আমরা এদিকে টান দিই, খেয়াল করো তো এটা মনে হবে না? এটা সর্বোচ্চ দূরত্ব। সর্বোচ্চ দূরত্ব বা সর্বোচ্চ সরণটাই হলো কি? বিস্তার। তাহলে তরঙ্গ স্থিত কোনো কণার সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে, উপরে হোক আর নিচে হোক, যে কোনো দিকে সর্বোচ্চ সরণকেই বিস্তার বলে। সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। আবার বলছি, তরঙ্গ স্থিত কোনো কণা সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। এরপরে আসি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ। বেগ কাকে বলে? তুমি দেখো দ্বিতীয় অধ্যায়ে আমি অবশ্য বলবো, অনলাইনে নাই, যে ভি সমান এস বাই টি।
একক সময়ে স্মরণের হারকে বেগ বলে, তাই না? আর এখানে বলবো যেহেতু এটা তরঙ্গ, তাহলে কোনো তরঙ্গ স্থিত কণার 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বা অতিক্রান্ত স্মরণকে বলবো আমরা তরঙ্গ বেগ। তাহলে কোনো তরঙ্গ স্থিত কণা 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে দেখো এই 10টা সংখ্যা ক্লিয়ার করবো, করার পর তুমি আবার আমার যে শব্দেরটা দেখবো ওইটা শব্দেরটা দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, কথা হবে আগামীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।